হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কন্টেম্পোরারি আর্কিটেকচার ওয়ান ফিফথ সেমের এই সাবজেক্টটার যে আপকামিং সেমিস্টারের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলোই আমি ডিসকাস করব। এবং প্রত্যেকটা তোমাদের মডিউল ধরে ধরে 1 2 3 4 5 যতগুলো মডেল আছে তার সাজেস্টিভ কোশ্চেন গুলো থাকবে এবং সেগুলোকে আমি থরো ডিসকাস করে দেবো। তোমাদের প্রথম যে কোশ্চেনটা বললাম সেটা হচ্ছে মডিউল ওয়ানের ইকো সেন্টার হচ্ছে তোমাদের 2 নম্বরেও আসতে পারে বা অনেক সময় রিজনিং পার্টেও থাকে। হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কোন সময় স্টার্ট হয় সেই টাইম পিরিয়ডটা তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট আমরা কন্টেম্পোরারি আর্কিটেকচার স্টার্টিংটাই শুরু হয় রেভলিউশন থেকে, যেখানে আর্কিটেকচার নতুন ভাবে নতুন স্ট্রাকচার ইমপ্লিমেন্টটা করতে পারে, বিল্ডিং এর ভেরিয়েশনটা স্টার্ট হয়। তার আগে তোমরা হিস্ট্রি অফ আর্কিটেকচার পার্টটা পড়েছো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেনে স্টার্ট হয় 18th সেঞ্চুরি এবং 3টে পার্টে এটা স্প্রেড হয় আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং মডার্ন হিস্ট্রিতে এটা একটা প্রসেস অফ চেঞ্জিং দ্য হ্যান্ডিক্যাপড যে ইকোনমিটা ছিল সেটাকে ডমিনেটেড করা হয় ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে মানে আই মিন মেশিনে যে ম্যানুফ্যাকচারিং পার্ট গুলো হয়েছিল সেগুলো হ্যান্ডিক্যাপ্টের ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করে দিয়েছিল, যার ফলে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন গুলো তৈরি হয় মেটেরিয়াল, সেগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন সাইটে আসতে শুরু করে। সে তারা আহ, এগুলো মেটেরিয়াল সম্বন্ধে জানতে শুরু করে এবং আস্তে আস্তে সেগুলোকে কি করে বিল্ডিং এর পার্টে কিভাবে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেটা সম্বন্ধে তাদের একটা ধারণা তৈরি হয়। এবং যার জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে আমরা এতটা প্রায়োরিটি দিয়েছি। এবং পরবর্তী সময়ে তোমরা দেখতে পাবে ইংল্যান্ডে স্টার্ট হয় কিন্তু হোল ওয়ার্ল্ডে যেরকম ছড়াতে থাকে তার সাথে সাথে কিন্তু বিল্ডিং এর স্টাইল গুলো চেঞ্জ হতে শুরু করে। এবং ফার্স্ট যে আর্কিটেক্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আহ প্রথম কাজ শুরু করেন তিনি হচ্ছেন জোসেফ প্যাক্সটন এবং এবং স্যার গুস্তাভ আইফেল। দুটো খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিল্ডিং আমরা পাই, যেটা একটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস। এটা তোমার লন্ডনে অবস্থিত। এখন এটা ডিস্ট্রয় হয়ে গেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। সেকেন্ড হচ্ছে আইফেল টাওয়ার। তো ফার্স্ট তোমাকে এটা জানতে হবে, একটা কোশ্চেন থাকে যে তোমরা সবাই একটা ক্লাসে আলোচনা হয়েছে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন দ্য আর্কিটেকচার অফ 19th সেঞ্চুরি? মানে 19th সেঞ্চুরিতে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় তার ফলে যে প্রোডাকশন গুলো তৈরি হয়েছে বা প্রোডাকশনের দ্বারা যে মেটেরিয়াল গুলো আমাদের মার্কেটে এসেছিল সেগুলো কিভাবে আর্কিটেকচারকে কিভাবে ইনফ্লুয়েন্স করে এবং আর্কিটেকচারে কিভাবে এটা কাজে লাগে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিগেস্ট ইম্প্যাক্ট বলতে পারো। একটা মাস প্রোডাকশন অফ আয়রন এন্ড স্টিল যেটা লার্জ কোয়ান্টিটিতে তৈরি হতে শুরু করে এবং যার ফলে কি হয়, ইকোনমিক্যালি দেখা যাচ্ছে যে বিল্ডিং মেটেরিয়াল যেটা আগে ব্রিক বা স্টোন দিয়ে তৈরি হতো এবং স্ট্রাকচারালি আমরা ব্রিক বা স্টোনের পিলার গুলো ইউজ করতাম, সেগুলো আস্তে আস্তে কিন্তু আয়রন এবং স্টিলে কনভার্ট হতে শুরু করে। এবং এই ইন্ট্রোডাকশন অফ স্টিল, এই যে নতুন একটা পার্ট আসে, সেটা কিন্তু পরবর্তীকালে আর্কিটেকচার যে গেমটা পুরো চেঞ্জ করতে শুরু করে। মানে ইউজ অ্যাপ্লিকেশনের ফলে পার্টিকুলারলি স্টিল আর্কিটেকচারে কিন্তু একটা স্ট্রাকচারাল ক্যাপাবিলিটি চলে আসে এক্সিস্টিং মেটেরিয়াল হিসাবে। এবং এখানে নতুন নতুন কিছু জিনিস, যেরকম প্রচন্ড স্টিলের স্ট্রেংথ আছে, স্টিল ট্রেমেন্ডিয়াস স্ট্রেংথ ইন ওয়েট and allow the engineer to design the increasingly bigger and lighter weight structure. এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আর্কিটেকচার এটা ব্যবহার করছি তখন আস্তে আস্তে বিল্ডিং এর সেলফ লোডটা কমছে যাচ্ছে, যেটা ব্রিক বা আরসিসি করলে বাড়ে সেটা কিন্তু সেই সময় অনেকটা নিউট্রালাইজ করা গেছে। এবং তাতে কি হয়েছে, ওপেন স্পেস অনেকটা আমাদের গ্রাউন্ডে বাড়তে শুরু করেছে। এবং যে ট্র্যাডিশনাল স্টাইল যেটা আমরা আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে দেখেছিলাম, যেটা ইনফর্ম করেছিল বিভিন্ন ব্রিক দিয়ে বা মেশিনারি দিয়ে বা স্টোন দিয়ে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে।
এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখি, পপুলার যে গোথিক আর্কিটেকচার বা গথিক রিভাইভাল, সেটা কিন্তু স্টপ হতে শুরু হয়। এবং সেখানে কিছু স্ট্রাকচারের কারণে, যেরকম ধরো আমরা হাই রাইজ বিল্ডিং গুলো দেখেছি, এখনকার দিনে গ্লাস ক্ল্যাডিং ওয়াল হচ্ছে, স্ট্রাকচারাল ওয়াল হচ্ছে, সেই সেই নেটওয়ার্ক গুলো কিন্তু পসিবল হওয়া শুরু করে সেই সময় থেকে। এবং এটা তুমি বলতে পারো একটা আর্কিটেকচারের একটা খুব বিগেস্ট মানে পার্ট, যেখানে আমরা পরবর্তী সময়েও দেখেছি কি করে স্টিল দিয়ে ফেসিং ডেকোরেশন করা যায়, ঠিক আছে, যেটাকে আমরা পোর্টাল ফ্রেম বলি। এবং এখন আমরা স্ট্রাকচার গ্লাস বা স্ট্রাকচারাল গেজিং হিসাবে যেটাকে চিন্তা করতে থাকি। তাহলে বেসিক সবসময় মাথায় রাখবে যে রেভলিউশনের তিনটে পার্ট, গ্লাস, আয়রন অ্যান্ড স্টিল, এই তিনটের যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশনটা, সেটা কিভাবে আমাদের পার্টিকুলারলি বিল্ডিং এর কাজে লেগেছে। এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর রিলেটেড আছে, যেমন শর্ট নোট অফ ক্রিস্টাল প্যালেস, ইট ইস দ্য এক্সাম্পলস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট বিল্ডিং। অ্যান্ড নাম্বার টু হচ্ছে আইফেল টাওয়ার। ক্রিস্টাল প্যালেস তোমরা জানো একটা জায়েন্ট গ্লাস আয়রন এক্সিবিশন হল। এটা হয়েছিল হাইড পার্ক লন্ডনে। এবং এটা 1851 টাইম পিরিয়ডটা। স্ট্রাকচারটা টোটালি রিবিল্ড হয় 1852 থেকে। এবং পরবর্তীকালে সেন্ডিয়াম হিলে এটাকে আবার চেঞ্জ করে দেওয়া হয় এবং 1936-এ এটা আবার রিভাইভাল করা হয়। ক্রিস্টাল প্যালেস ডিজাইন করেন ফার্স্ট আর্কিটেক্ট জোসেফ প্যাক্সটন। এটা একটা রিমার্কেবল কনস্ট্রাকশন ছিল, প্রি ফ্যাব্রিকেটেড আর্ট। প্রি ফ্যাব্রিকেটেড কেন বলা হচ্ছে, আগে থেকেই স্টিলটাকে ফ্যাব্রিকেশনের মাধ্যমে তৈরি করে এনে পার্ট পার্টে বসানো, তারপর সেখানে গ্লাস ফেসিং করা এবং বিল্ডিংটাকে দাঁড় করানো। এখানে দেখবে ইনিশিয়াল স্টেজে আমি দেখাচ্ছি তিনটে টায়ারে বিল্ডিংটা তৈরি আছে। ফার্স্ট পার্ট অফ দ্য টায়ার, যেখানে আমরা অনেকগুলো স্টিল কলাম দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা আর্কিড বলি, সবাই জানি। এবং এগুলো গ্লাস ফেসিং। এটা যেহেতু একটা এক্সিবিশন হল ছিল এবং টেম্পোরারি স্ট্রাকচার হিসাবে এটাকে বিল্ট আপ করা হয়েছিল, যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন মেটেরিয়াল গুলো এসে প্রথম এক্সিবিশন হয় এবং লোকজন বা সেখানকার মানুষ জানতে শুরু করে হোয়াট ইজ দ্য মেটেরিয়াল, নিউ প্রোডাকশনস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল। এবং এখানে যে শুধু গ্লাস স্টিল আয়রন না, বিভিন্ন রকম আর্টের জিনিস, হ্যান্ডিক্রাফটের জিনিস, মেশিনারি পার্টস অফ দ্য থিং, যেমন ক্লথস হতে পারে, সুইং মেশিন হতে পারে, সমস্ত কিছুই কিন্তু এখানে আসে। এবং মেন বডি অফ দ্য বিল্ডিং এ যদি আমরা পার্ট দেখতে পাই তিনটে, এবং টোটাল বিল্ডিংটা 563 মিটার লং and 408 meter wide. The height of the central part 108 feet, I mean 33 meter. Construction কিন্তু টোটাল অকুপাইড 18 একর, 7 একর জমির উপর, এবং টোটাল ফ্লোর এরিয়া 990 স্কোয়ার ফিট। এটা যদি বলে তোমরা শর্ট নোট হিসাবে কিন্তু এটা লিখতে পারবে। এবং রটের ক্ষেত্রে যদি 6 to 7 মার্কসের কোশ্চেন থাকে, তাহলে কিন্তু এটাকে একটু বাড়িয়ে লিখতে হবে এবং তোমাদের পিপিটিতে ডিটেল নোটের মধ্যে দেওয়া আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার জানো এটা প্যারিসে অবস্থিত এবং ফ্রান্স, স্পেশালি লেফট ব্যাঙ্ক অফ দ্য চ্যামডি মার্স, হার্ট অফ দ্য প্যারিস। ডিজাইন অ্যান্ড বিল্ড 1889, দ্য ওয়ার্ল্ড ফেয়ার এক্সপোজিশন। এবং এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার হিসাবে কিন্তু তখন তৈরি করবে বলে ঠিক করা হয়েছিল। গুস্তাভ আইফেল কোম্পানি এটা মনুমেন্ট হিসাবে গ্র্যান্ট করে। এবং টাওয়ার 324 মিটার tall and include the antennas at the top. The entire monument over 10,000 ton, precise and made of the iron. মোটামুটি আইফেল টাওয়ারে আমরা তিনটে টায়ার ফেসিং দেখতে পাই। এবং কিরকম টাইপ অফ বিল্ডিং যদি তোমাদের আসে, তাহলে বলবে এটা মনুমেন্টাল বিল্ডিং। এবং ফার্স্ট টাইম একটা মনুমেন্টাল বিল্ডিং তৈরি করা হয় এবং এটা হাই রাইজ কনসেপ্টটাকে কিন্তু ফার্স্ট স্টাবলিশ করে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ মেটেরিয়াল অফ দ্য ভিক্টোরিয়ান এরা? ভিক্টোরিয়ান এরাতে আর্কিটেকচারে, ভিক্টোরিয়ান মানে ইংল্যান্ডের প্রিলিমিনারি যে কনস্ট্রাকশন গুলো হতো, সেগুলো মেন ছিল ব্রিক অ্যান্ড মর্টার। এবং রুফিং মেটেরিয়াল যেটা ছিল, সেটা টোটালি কম্পোজড হতো মাল্টিপল লেয়ার অফ দ্য কোল অ্যান্ড তার ওভার দ্য টাং অ্যান্ড গ্রুভ জয়েন্ট। টাং অ্যান্ড গ্রুভ মানে ব্রিকের মধ্যে যে জয়েন্ট দিয়ে বিল্ডিংটা তৈরি হয়, সেগুলো টাং অ্যান্ড গ্রুভ জয়েন্ট বলি।
টাং অ্যান্ড গ্রুপ জয়েন্টের জায়গাগুলোতে টাকিং এর সময় কিন্তু কোল অ্যান্ড টারটা ইউজ করা হতো। মেনলি ফ্রেম, ডোর উইন্ডোর ফ্রেমেও এটা ব্যবহার হতো। এটা একটা ক্লাসিক্যাল পার্ট অফ দ্য বিল্ডিং। তোমরা দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পাবে। এটা মডার্ন এজের যখন আমরা পাচ্ছি কন্টেম্পোরারিতে, তখন কিন্তু ফার্স্ট স্টিল গ্লাসের তৈরি বিল্ডিং লাইক দ্যাট ক্রিস্টাল প্যালেস। তো নেক্সট পার্টে যদি তুমি যাও, টোটালটাই কিন্তু তোমার একটা হাই ক্লাস হোমের স্ট্যাটাস ক্যারি করে, যেখানে আমি এক্সপেন্সিভ ডিউরেবল রুফিং মেটেরিয়াল এগুলো ইউজ করেছি। তাহলে আমাদের কি ভিক্টোরিয়ান এরাতে যে নতুন মেটেরিয়াল এলো, যেটা একদম ক্লাসিক্যাল পার্ট হিসেবে আমরা ধরি, সেটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল বিল্ডিং বা এক্সপেন্সিভ হাউস বা হাই ক্লাস হোম হিসেবে ব্যবহার হয়। সেখানে কিন্তু টাং অ্যান্ড গ্রুপ প্লাকিং জয়েন্টের মধ্যে শুধু কোল অ্যান্ড টারের একটা মাল্টিপল লেয়ার আসে এবং ব্রিক অ্যান্ড মর্টারের একটা স্ট্রাকচারাল কম্পোজিশন। তো এটাও কিন্তু আমাদের মডেল ওয়ানের একটা নেক্সট কোয়েশ্চেন, যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি কি প্রোডাক্ট আসে এবং সেগুলো কিভাবে ইউজ হয় এগুলো পাই। এরপর ইম্পর্টেন্ট পার্ট যাব মডেল টু তে, যেটার একটা নেক্সট তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আমরা যদি বলি, এটা একটা রিভলভ মুভমেন্ট। মানে যেখানে ইন্ডাস্ট্রি প্রোডাক্ট দিয়ে আমরা হাই রাইজ বিল্ডিং, স্টিল গ্লাসের বিল্ডিং তৈরি করছি, ঠিক তার উল্টো দিকেই যদি আমি মনে করি, তাহলে কিন্তু টোটাল ইউরোপ কন্টেন্টের পার্টটা ভাগ করলে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট ইংল্যান্ডে আবার দেখতে পাই, যেখানে নাম্বার অফ আর্টিস্ট এবং নাম্বার অফ ক্রাফটসম্যান জড়িত আছে বিল্ডিং গুলোকে তৈরি করবার জন্য। সিম্পলি যদি তুমি বলি হোয়াট ইজ দ্য আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট, বলবে 19th সেঞ্চুরিতে যে মুভমেন্টটা একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং তৈরি করার জন্য এসেছিল, এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্স টু দ্য সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল যে চেঞ্জেস গুলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য এনেছিল, ইনিশিয়েটেড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রিটেনে, which is effect of the first evident. আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট কিন্তু সেই সময় ডিজাইন বা ডেকোরেশন গুলোকে আবার ফিরিয়ে নিয়েছিল ব্রিটেন। মানে শুধু কেন হাই রাইজ বা স্টিল গ্লাসের স্ট্রাকচার হবে, সেই সময় 19th সেঞ্চুরি ব্রিটেনে যে ডেকোরেশন গুলো আগে ছিল, সেইগুলি ক্লাসিক্যাল পার্ট গুলোকে আবার ফিরিয়ে আনা। It was a reaction against the perceived decline the standard of the reformer associated the machinery and factory production. পরিষ্কার ভাবে যদি বলতে হয়, তাহলে যে ফ্যাক্টরি প্রোডাকশন গুলো ছিল, তার এগেনস্টে একটা নতুন স্টাইল এমার্জ করা। ফার্স্ট যে আর্কিটেক্ট, এখানে আর্কিটেক্টদের নামটা কিন্তু সমস্ত মুভমেন্ট গুলোর সঙ্গে পড়তে পড়তে যাবে। এসপাইরিয়াস স্কট। দ্য ইম্পর্টেন্ট মেটেরিয়াল কি কি ছিল? প্রিলিমিনারি ক্ষেত্রে আমরা যেটা দেখি, ডেকোরেটিভ আর্ট ইনক্লুডিং স্টেইন গ্লাস, ওয়ালপেপার, টেক্সটাইল, ফার্নিশিং, পেন্ট্রিক ফ্যাব্রিক, ট্রান্সপিরেটরি আর্ট, ফার্নিচার, উড কার্ভিং, মেটাল ওয়ার্ক, সেরামিক, জুয়েলারি, মোজাইক আর্ট। এইগুলো হচ্ছে মেন ছিল। এছাড়াও আমাদের লোকাল মেটেরিয়াল, যেমন ধরো পেভেলস হতে পারে, স্যান্ড হতে পারে, উড হতে পারে, এগুলোকে ভীষণভাবে কাজে লাগানো হয়েছে। সেম ভাবে আবার কাউন্টার মুভমেন্টের আরেকটা সাইড পার্ট ছিল আর্ট নোভিয়াম মুভমেন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি রিজনিং পার্ট 2 মার্কস এর কোয়েশ্চেন আসে বা 3 মার্কস এর, তাহলে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যাটেন্ড করতেই হবে। ক্রোনোলজিটা না কিন্তু পড়লে সিলেবাসে, তাহলে কিন্তু কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করা মুশকিল হয়ে যাবে। বারে বারে আর্কিটেক্টদের নাম এবং মুভমেন্ট গুলো, কি মুভমেন্ট, তার এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। What is the Art Nouveau movement? Art Nouveau, the international style of the art and architecture applied art. এটাও ইংলিশ known as the modern style, British known as the Art Nouveau style. Style was the most popular between 1890 to 1910, and reaction against the academic art, যে একাডেমিক আর্টটা ছিল, যেরকম আমরা আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট ইংল্যান্ডে পেয়েছি, তার একটা ভায়োলেন্ট রিয়াকশন হচ্ছে আর্ট নোভা মুভমেন্ট। ঠিক আছে? এটা একটা খুব ভাস্ট এবং খুব সুন্দর আর্কিটেকচারাল ডেকোরেশনের বিল্ডিং। তা প্রথমেই বলে দিই, আর্কিটেক্ট অফ দিস প্লেস আর্চেনিও গৌদি, and elements of the art nouveau movement কি কি আছে? ফলোইং লাইন, ভায়োলেন্ট কার্ভ, দেখো এখানে কার্ভের হিউজ ইউজেস। ফলোইং লাইন মানে কিভাবে লাইনগুলো পরপর পরপর যাচ্ছে। Artovian style arch looking some specific element such as a graceful line,
and line are nearly regular. তাহলে পার্টিকুলারলি আমরা যদি দেখি মডার্ন মেটেরিয়াল গুলোর মধ্যে আয়রন, গ্লাস, সেরামিক, লেটার কংক্রিট এবং কিছু আনইউজুয়াল ফর্ম ওপেন স্পেসে মোস্টলি ওয়াইডলি ইউজ হয়েছে ইন্টেরিয়ারে, গ্রাফিক আর্টে, ফার্নিচারে, গ্লাস আর্ট, টেক্সটাইল, জুয়েলারি আর মেটাল ওয়ার্কে। সুতরাং আর্টওভার মুভমেন্ট কিন্তু আমি শুধু এক জায়গায় থেমে থাকা নয়, এটা কিন্তু ভেরিয়াস পার্ট অফ দ্য ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার সমস্ত জায়গায় বিল্ডিং এ ইউজ হয়েছে। এবং এখানে আর্টিস্টরা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট মানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে সমান তারে কাজ করে গেছেন। এবং এগুলো মোস্ট রেগুলারলি ইউজ এলিমেন্ট আর্ট নোভা। আর্ট নোভা স্পেশালি স্ক্যান্ডিনেভিয়া, ইটালি এই সাইড গুলোতে আসে এবং আর্ট নোভিয়ান শব্দের অর্থ ইটালি থেকে এসেছে এবং এটা হচ্ছে একটা ব্রিটিশ মডার্ন স্টাইল। তো সেকেন্ড হচ্ছে কি কি ডেকোরেটিভ ইউরোপিয়ান আর্কিটেকচারাল পার্ট গুলো তৈরি হয়েছিল তার কিছু স্কেচ ওয়াইজ আনসার। যেমন এক্সপ্লেন দ্য ডেকোরেটিভ ইউরোপিয়ান আর্কিটেকচার হোটেল কাসা বাটলো। কাসা বাটলো মোস্ট ফেমাস হোটেল, সি দিস বিল্ডিং এক্সটেরিয়র সাইড। এগুলো হচ্ছে ব্যালকনি। ব্যালকনি গুলোতে ইউএস কার্ভ ইউজ করা হয়েছে, দেখো কাইন্ড অফ কার্ভ। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্লেজিং টাইলস, মোজাইক টাইলস। হ্যাঁ, এগুলো শেপ অফ দ্য বিল্ডিং ইজ একদম ফর্মাল যে টাইপ অফ দ্য ব্যালকনি গুলো হয় সেরকম নয়। টোটালটা একটা ড্রাগনের পিঠে যে স্কালেটনটা হয়, স্কালটা হয়, সেটার একটা ফর্ম দেওয়া হয়েছিল। এবং বিল্ডিংটা একটা টোটালি একটা মানে কি বলবো, এটা আর্কিটেকচারের দিক থেকে একটা অন্যরকম দেখতে। মানে এটার মধ্যে কিন্তু তুমি রেগুলার কোনো ফর্ম অফ দ্য ওয়ার্ক পাবে না, এখানে একটা ফ্যান্টাসি স্টাইলটাকে ইউজ করা হয়েছে। তো প্রথমে বলি, এটা Antonio Gaudi, built in 1904 to 1906, 32 meter height, 14.5 meter width, লোকেশন হচ্ছে বার্সিলোনা, স্পেন। এটা হচ্ছে আনডুয়েলেটিং ফ্যাসেট, মোজাইক স্প্লেন্ডিড কালার, প্রবাবলি মোস্ট ইভোকেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ অরিজিনাল ওয়ান। ব্যালকনি গুলো আবারও বললাম, অ্যাপিয়ার দ্য ফ্র্যাগমেন্ট স্কাল। এবং এটার মেন ফ্লোর যেটা আছে, কিছু দুটো গ্যালারিতে ভাগ করা ফ্লোর গুলো। ফার্স্ট গ্যালারিতে একটা ওভাল উইন্ডো আছে, এটা দেখতে পাবে তোমার ওভাল উইন্ডো ফার্স্ট গ্যালারি। সেকেন্ড গ্যালারি গুলোতে উইন্ডো গুলোকে আমরা স্ট্রেট ভাবে পাচ্ছি, কিন্তু একটা সিমিলার লাইনে আছে প্রত্যেকটা, এবং ভাগ করা করা আছে। এটা লিভিং আছে, এটা এন্ট্রি অফ দ্য বিল্ডিং আছে। বিল্ডিংটার রুফটা, যে ক্রাউনটা আছে, সেটা একদম গদি আরবান বিল্ডিং এর মতন করেছে, ক্লেমিং দ্য ওয়েভ দ্য শেপ রিকল দ্য আর্থ ব্যাক অফ দ্য ড্রাগন। এইটা একদম পুরো ড্রাগনের ব্যাকের মতো। সো ইট ইজ দ্য ইম্পর্টেন্ট বিল্ডিং অফ দ্য আর্ট নোভা স্টাইল। নেক্সট আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের একটা এক্সাম্পল পড়বো, সেটা হচ্ছে এক্সমাউথ বার্ন। এটাও কিন্তু ইংল্যান্ডে, সি সাইড অফ দ্য হাউস। এটা একটা হোটেল। এটা 1896 এটা ডিজাইন করা হয়েছিল আর্কিটেক্ট এডওয়ার্ড স্কোডার। এবং এটা কিন্তু নোন অ্যাজ দ্য ভেরি ফেমাস ফর ইটস প্ল্যান। এটাকে আমরা বাটারফ্লাই প্ল্যান বলি। এর সিমিলার ডিজাইনটা একদম কটেজের মতন, এবং এটা পরবর্তী সময় হোটেলে কনভার্ট হয়। এটা দেখবে হাউসেস ওরিয়েন্টেড টু দ্য সাউথ, সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর ডাবল হাইট হলে বিভক্ত। দ্য গার্ডেন সাইড ইজ ব্রোকেন ক্যাপচার দ্য সান বিটুইন টু উইংস। ঠিক আছে, দ্য ওয়েস্ট উইং কন্টিনিউ দ্য ড্রয়িং রুম, স্টাডি অ্যান্ড স্টেয়ারকেসেস, গ্যালারি ওভার দ্য কানেক্ট দ্য বেডরুম, east and west wing on the first floor. The central stair leads from the first floor to attic room, where the additions of the scheme dictate the model. এটা তোমার টোটাল বিল্ডিংটা আছে। এখানে দেখো বাটারফ্লাই প্ল্যানে যে গার্ডেনটা আছে দুটো উইং এ ভাগ করে দিয়েছে। এটা লিভিং রুম আছে, এটা এন্ট্রি আছে, ওপরে ব্যালকনি বা বেডরুম আছে। এটা হচ্ছে প্ল্যান। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কন্টেম্পোরারি আর্কিটেকচারে যেটাই লেখো না কেন, যাই লেখো না কেন, ব্রিফ এক্সাম্পলস এর মধ্যে ড্রয়িং ইজ দ্য কম্পালসারি। ড্রয়িং ছাড়া কিন্তু মার্কস কমে যাবে। যতই তোমরা সলভ করো না কেন, পরবর্তী সময় যদি ড্রয়িং না করো, মার্কস কিন্তু কাটেল হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে মডিউল থ্রিতে। মডিউল থ্রিতে এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কোশ্চেন গুলো আবারও আলোচনা করেছি, আবারও বলছি, ক্লাসে বলে দেওয়া হয়েছে যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট বলে আমি সেগুলো মেনশন করে যাচ্ছি। ফর্ম ফলো দ্য ফাংশন, এটা একটা
বা তোমার একটা স্টেটমেন্ট যেটা প্রথম বলেছিলেন লুইস হেনরি সুলেভান, ইংরেজি বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন সেই সময়কার। কারণ ফর্ম ফলো দ্য ফাংশন এটা এইভাবেই বলা হয়েছিল যে যে নিউ ইয়র্ক বা আমেরিকার যে হাই রাইজ বিল্ডিং গুলো শুরু হয় তার স্কাই স্ক্র্যাপার গুলোতে এক্সটিরিয়র ডিজাইন গুলোতে বিভিন্ন এফেক্ট আসেনি, শুধু সিম্পল বিল্ডিং। এবং এখানে বলা হচ্ছে যে যে ডিফারেন্ট ইন্টেরিয়ার ফাংশন থাকুক, কিন্তু বিল্ডিং যেন তার ফাংশনটাকে ফলো আপ করেই হয়। যেরকম হাই রাইজ বিল্ডিং করার সময় আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে বেশ কিছু লোককে সেটেলমেন্ট দিতে হয়েছিল যারা রুরাল থেকে এসেছিল আরবানে। তাদের জন্য সেটেলমেন্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু এই হাই রাইজ বিল্ডিং গুলোর কনসেপ্ট আসে। এবং নিউ ইয়র্ক দ্য এক্সাম্পল অফ দ্য স্কাই স্ক্র্যাপার, দিস ইজ কল্ড দ্য স্কাই স্ক্র্যাপার বিল্ডিং হুজ দ্য হলো দেয়ার ফাংশন কনসেপ্ট। এবার চলে আসি বিভিন্ন স্কুল অফ আর্কিটেকচার গুলোর নাম। তিনটে স্কুল অফ আর্কিটেকচার নাম তো আমরা এই সময় পাই, যেটা শিকাগো স্কুল অফ আর্কিটেকচার, প্যারিস স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড বাহাউস স্কুল অফ আর্কিটেকচার। শিকাগো অ্যান্ড প্যারিস স্কুল অফ আর্কিটেকচার আমেরিকা and Bauhaus the Germany. So first the examples of the Chicago School of Architecture is very famous, সেটা হচ্ছে শিকাগো স্কুল উইন্ডো। শিকাগো স্কুল উইন্ডো the originated in school and নিজস্ব যে স্কুলটা ছিল the three পার্টে উইন্ডোটা বিভক্ত আছে। The large fixed center panel flanked by two similar double hung, এটা দেখো এই দুটো সাইড হচ্ছে ডাবল হাং মানে উপর দিকে ওঠানো, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট। The arrangement of window faces specially created the grid pattern with some projecting out for the facade forming by the window. এটা গ্রিডে মানে কি পরপর পরপর একদম সাজানো আছে, এতে একটু লাইটটা অনেক বেশি আসে। এবং এর অ্যাপ্লিকেশনস গুলো যখন আমরা হাই রাইজে দেখতে পাই তখন দেখছি বিল্ডিং এর ইন্টেরিয়র মোর লাইটের হতে পারে, তো সেটাও একটা ফাংশন। সুতরাং ফর্মটা আমার যতই রেক্ট্যাঙ্গুলার হোক বা তোমার স্কোয়ার হোক, কিন্তু উইন্ডোজ কিন্তু সিরিজে এইভাবে গ্রিড প্যাটার্নে শিকাগোতে ইউজ করা হয়েছে। নেম হচ্ছে স্কাই স্ক্র্যাপার। স্কাই স্ক্র্যাপার তোমার এলিমেন্ট অফ দ্য নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচার, এটাও কিন্তু শর্ট নোট রিজনিং পার্টে আসতে পারে কেন স্কাই স্ক্র্যাপার ইউজ করা হয়েছে, স্কাই স্ক্র্যাপারটা কি। The Chicago School skyscraper contained the three part of the classical column. এগুলো ফার্স্টে দেখো কলামের ক্যাপিটাল আছে এবং মিডল স্টোরিড আছে এবং লোয়ার অর্নামেন্টাল স্টোরিড অফ দ্য ডিটেল। The last floor or two often cap the carnish and more ornamental detail represent the capital. মানে ক্যাপিটালে অর্নামেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট দুটো ফ্লোরে বেস, মাঝখানটা সিমিলার। এবার থিম অফ দ্য শিকাগো স্কুল যদি বলে তাহলে প্রথমটাই আমরা পড়ে ফেলেছি, স্কাই স্ক্র্যাপার ওয়ান অফ দ্য থিম। নাম্বার টু হচ্ছে শিকাগো উইন্ডো। মেইন নাম্বার থ্রি হচ্ছে কমার্শিয়াল স্টাইল। কারণ কমার্শিয়াল স্টাইল এই ক্ষেত্রে হিস্ট্রি অফ আর্কিটেকচার কে রিপ্রেজেন্ট করছে, যে শিকাগো স্কুলটা আর্কিটেক্টরা ফার্স্ট তৈরি করেন কিন্তু 19th to 20th সেঞ্চুরিতে। বিভিন্ন যে স্টাইল গুলো ইমার্জ হচ্ছে সেটা কিভাবে আমাদের সোসাইটিকে সার্ভিস দিচ্ছে এবং সেটার জন্যই কিন্তু নতুন নতুন টেকনোলজি গুলো প্রমোট করা হচ্ছে। এবং তার মধ্যে স্টিল ফ্রেম কনস্ট্রাকশন এটা ফেমাস, এবং এটা কিন্তু একটা স্পেশাল অ্যাস্থেটিক সেন্স তৈরি করেছে এবং ইনফ্লুয়েন্স হচ্ছে প্যারালাল ডেভেলপমেন্ট ইন দ্য ইউরোপের মডার্নিজম। তো ডিসকাস অ্যাবাউট যদি বলা হয় স্টিল অ্যান্ড ফ্রেম ওয়াল অফ দ্য গ্লাস বাহাউস স্কুল, এটা আমরা জার্মানির দিকে চলে যাব। এটা হচ্ছে আর্কিটেক্ট হচ্ছে ওয়াল্টার গ্রোপিয়াস, যিনি বাহাউস স্কুল ডিরেক্টর ছিলেন। আর শিকাগো স্কুলের মনে রাখবে হেনরি লুইস সুলেভান, পরবর্তীকালে এফএল ব্রাইট ফ্র্যাঙ্ক লয়েড রাইট কিন্তু স্কুলের ডিরেক্টর হন। বাহাউস স্কুলের মেইন যেটা সেটা হচ্ছে স্টিল ফ্রেম ওয়াল, কিন্তু হাই রাইজ হবে না, ডিফারেন্ট ফ্যাসাডে বিভক্ত থাকবে না, ব্লক ওয়াইজ বিল্ডিং তৈরি করা। ঠিক আছে, এটার পসিবিলিটিসটা এসেই ছিল যে রেনফোর্স কংক্রিট পরবর্তী সময় নিউ ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল হিসাবে ইন্ট্রোডিউস হয়েছিল, যার ফলে রোল স্টিল এবং লার্জ স্কেল অফ গ্লাস প্যানেল তৈরি করা সম্ভব হয়েছিল। এটা হচ্ছে বাহাউস স্কুল, এটা হচ্ছে আর্কিটেকচারাল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ফেমাস স্কুল সেই সময় জার্মানিতে। তাহলে বাহাউস ইটিওলজিক্যালি মিনিং দ্য হাউস অফ দ্য কনস্ট্রাকশন was found in 1990, the Weimar, Germany, by the Walter Gropius, moved to Deshu in 1925, and disbanded in 1933 in the Berlin. With the move from the Weimar to Deshu, the Bauhaus opportunity to create the building which provided the
অপটিমাল ওয়ার্কিং কন্ডিশন, মানে যতটা সম্ভব condition working it and developed the own design and taken forward their very own. Walter Gropius inaugurated in 24th December 1926, rapidly becoming the iconic building of the modernism movement. It's a very, very important question. যে বাহাউস স্কুল কি, বাহাউসের ফার্স্ট কোন আর্কিটেক্ট বাহাউস স্কুল তৈরি করেন এবং এটা কোথা থেকে কোথায় স্টার্ট হয় কনস্ট্রাকশনটা, তারপরে কোথায় এটা মানে স্টাবলিশড হয় লাস্টলি, সেটা কিন্তু পড়তে হবে। এবং এখানে দেখো স্টিল অ্যান্ড কংক্রিট স্ট্রাকচারটা কিন্তু ইউনিটি অফ দ্য কমপ্লেক্স, মানে কমপ্লেক্সটা বিভিন্ন যে স্ট্যাটিক পার্টে বিভক্ত সেই জিনিসগুলোকে কিন্তু ডেভেলপ করিয়ে দেখিয়েছে। এবং এখানে দেখো স্টেয়ারটা বাইফার্কেটেড, স্টেয়ার ডিজাইন থ্রি পার্টে, মিডিলটা হচ্ছে ওয়াইডেস্ট অ্যান্ড আপার ফ্লোরে চলে যাচ্ছে, ন্যারোয়ারটা লেটারাল ডিসেন্ট দ্য লেভেলে নামছে। অ্যান্ড ভেরি ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে ওয়াকিং দ্য করিডোর টু অর দ্য স্টেয়ার, অলমোস্ট দ্য ভেরিয়াস পসিবিলিটি ওয়্যার টু গো, মানে যেখান থেকেই তুমি যাবে, যেই জায়গায় তুমি যেতে চাইছো সেইভাবে কিন্তু করিডোর স্টেয়ার গুলো তোমাকে রিচ করিয়ে দেবে। অ্যাজ এ রেজাল্ট কি ডিফারেন্ট সেকশন অফ দ্য বিল্ডিং অ্যাচিভ ইন দ্য সার্টেন ডিস্টেন্স, তাহলে বিগেস্ট এক্সপোজ অফ দ্য আর্কিটেকচার ফ্রি ফ্রম দ্য গ্রাউন্ড, মানে সামনে একটা বড় ফ্যাসাড থাকবে যেটা গ্রাউন্ডের থেকে অনেকটা ফ্রি, মানে নিচটা অতটা ব্লকিং নয়। And along this material facade did a smoother white plaster and base of the rough plaster in gray, and the effect, the impressions of the building much lighter. এই যে একটা গ্রে প্লাস্টার থাকার জন্য বিল্ডিংটা হেভিয়েস্ট লাগবে না তোমার, প্লাস গ্লাস কার্টেন ওয়াল এবং হোয়াইট মোজাইক প্লাস্টার। তো এটাও একটা ব্রড কোয়েশ্চেনের মধ্যে তোমাদের পড়ে যাবে। নেক্সট আমরা শিকাগো স্কুল পড়েছি, প্যারিস স্কুল অফ আর্কিটেকচার, যেখানে আমরা প্রথম পাই আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্টের একটা এক্সাম্পলস, অ্যান্ড ইংল্যান্ডে জন রাস্কিন, উইলিয়াম মরিস অ্যান্ড আদার্স। অ্যান্ড আমেরিকান ক্রাফটসম্যান মুভমেন্ট শেয়ার করা হয় পরবর্তী সময়ে। ম্যানুফ্যাকচারিং টেকনিক যত চেঞ্জ হয়েছে, যেরকম ধরো আরসিসি রেনফোর্সমেন্ট কংক্রিট এসছে, তখন ইনফেরিয়ার প্রোডাক্ট গুলো আসার জন্য কিন্তু ওয়ার্কাররা অনেক বেশি কমফোর্টেবল হয় কাজে। প্যারিস স্কুলের ডেভেলপিং নর্থ আমেরিকান স্টাইল থেকে আর্কিটেকচার আর ডিজাইন এলিমেন্ট হচ্ছে অ্যাস্থেটিক ভোকাবুলারি অফ দ্য ইউরোপিয়ান ক্লাসিক্যাল আর্কিটেকচার। এর এক্সাম্পলস তোমরা পাবে রবি হাউস, আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক লয়েড রাইট, এবং এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে। এটা কোনো ফ্যাসাড নেই, কনভেনশনাল উইন্ডো, কোনো প্রিন্সিপাল এন্ট্রান্স বা ফ্রন্ট ডোর কিছু সেরকম ভাবে তোমরা পারবে না, যেটা নর্মালি আমরা ইউজ করি। এটা মোটামুটি সমস্ত প্লটটা জুড়ে তৈরি। প্রচুর ক্যান্টিলিভার ফ্যাসাড তুমি পাবে এবং নিচে একটা বেসমেন্ট আছে যেটা দিয়ে ঢুকে আমরা বিল্ডিং এ রিচ করতে পারবো। হরাইজন্টাল ভার্টিক্যাল অফ উইন্ডো, ইন্টেরিয়র টোটালটাই কিন্তু কম্পোজিশনস অফ দ্য উড। এখানে কিন্তু একটা বক্স লাইক রুম আছে প্রথমেই, যেটা ওদের লিভিং রুম হিসাবে ইউজ করা হয়েছে। রুবি হাউসে একটা মডার্ন ফ্লোর প্ল্যান আমরা পাই, সেখানে গ্যারেজ, প্লে রুম আছে এবং হরাইজন্টাল ফিল অফ দ্য এডিফিস অফ দ্য রেনফোর্সমেন্ট কংক্রিট। টোটালটাই কিন্তু দেখো প্লাস্টার ব্রিকের অরিজিনাল কিন্তু কালারটা আনা হয়েছে হোয়াইট প্লাস্টার দিয়ে। রুবি হাউসটা একটা গ্রেটেস্ট এক্সাম্পলস অফ দ্য হরাইজন্টাল ডেকোরেশন। এটাও কিন্তু রিভল্ট এগেইনস্ট দ্য তোমার হাই রাইজ বিল্ডিং। তো এটা আমাদের প্রথম তিনটে মডিউলের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি আলোচনা করে দিলাম। এরপর আমরা চলে যাব 7 নম্বর কোয়েশ্চেন, যেটা হোয়াট ইজ দ্য আর্কিটেক্ট পার্সন প্যারিস স্কট শিকাগো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ দ্য শিকাগো স্কুল, আর্কিটেক্ট লুইস সুলিভান। টাইম পিরিয়ডটাও দেখো 1990 to 1903, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। এটা ড্রামাটিক্যালি একটা অ্যানিমেটেড স্ট্রাকচার অফ দ্য সুলেভান, এটাও হাই রাইজ, কালাম সেন্ট্রালি, মাঝে একটা অফিস আছে, সার্কুলার বিল্ডিং, এটা নিচটাতে পুরো আয়রন দিয়ে আর্ট নোভা মুভমেন্টের ডেকোরেশনটা নিচে দুটো ফ্লোরে করা হয়েছে, দুটোই কমার্শিয়াল হিসেবে ইউজ হয়েছে। তারপরে কিন্তু অফিসিয়াল পার্টে কমার্শিয়ালে অফিস বিল্ডিং। তো এটা কিন্তু কমার্শিয়ালের এক্সাম্পল, বাকিগুলো কিছু রেসিডেন্সিয়াল কিছু কমার্শিয়াল এলিগেন্ট স্ট্রাকচার হিসাবে এটা বিখ্যাত। এটার কিন্তু মডার্ন টেকনিক, কিন্তু এখানে পিক রাউন্ডেড এন্ট্রান্স আছে। তো এটা অবধি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়বে। নেক্সট গুলো আমি ট্রায়াঙ্গেল অফ দ্য আর্কিটেকচারে পরের পার্ট গুলো আলোচনা করবো।